বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা জলছত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো আইসিএসসি বোর্ডের, তাদের সহায়ক পাঠে এই গল্পটি অবশ্যই রয়েছে। জলছত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি আমরা আজ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ জলছত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, তার যে লোগোটি অর্থাৎ তার যে শুরুটি, সেই শুরুটি এখানে আছে। আমরা প্রত্যেকটি লাইনকে মানে এখানে আমরা ওয়ার্ডে ফেলে আমরা লেখার মাধ্যমে আমরা গল্পটি আলোচনা করব। তো চলো তাহলে শুরু করছি। প্রথমে আগে আমরা একটু লেখক পরিচিতি জেনে নিই। লেখক পরিচিতি সামান্যই 4-5 লাইনের আছে, একটু দেখে নাও। জন্ম হয়েছিল 12ই সেপ্টেম্বর 1894 সালে। তিনি বিএ পাশ করার পর কিছুকাল 24 পরগনা জেলার হরিনাভিতে স্কুল মাস্টারি করেছিলেন। তারপর স্কুল মাস্টারি ছেড়ে দিয়ে ভাগলপুরের সন্নিকটে মানে কাছে জমিদার স্টেটের ম্যানেজারির কাজ করেন। তার রচনায় আমরা গ্রাম্য জীবনের স্পষ্ট চিত্র দেখতে পাই। মৃত্যু হয়েছিল 1 নভেম্বর 1950 সালে। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো পথের পাঁচালী, আদর্শ হিন্দু হোটেল, অপরাজিত, আরণ্যক ইত্যাদি উল্লেখযোগ্য। এবারে আমরা গল্পটি আলোচনা করব। জলছত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্য বাড়ি যাচ্ছিলেন। বেলা তখন 1টার কম না, মানে দুপুরবেলা। সূর্য মাথার ওপর থেকে একটু হেলে গিয়েছিল। জ্যৈষ্ঠ মাসের খররৌদ্রে মানে প্রচণ্ড রৌদ্রে বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারিধারে কোন দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না, মানে ফাঁকা মাঠ, ধুধু মাঠ। এক একটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। আসলে বাবলা তো কাঁটা জাতীয় গাছ, সেটাতে পাতা থাকে না, পাতা না থাকলে ছায়া থাকবে না। মাঠের ঘাস রোদ পোড়া কটা মানে লাল হয়ে গিয়েছে। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না। এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখ মুখে তীক্ষ্ণ হয়ে বাজছিল। মানে এত পরিমাণে গরম সেই ফাঁকা মাঠের মধ্যে। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা, বুঝতেই পারছো এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল। তার মানে এই মাঠ পার হওয়া মানে প্রায় তোমার মৃত্যুর কাছাকাছি। এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল। তবুও যে তিনি কারুর কথা না শুনে জোর করেই বেরুলেন, মানে তাকে আগে থেকে সাবধান করে দেওয়া হয়েছিল, তবুও তিনি বেরিয়েছিলেন। সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই। পশ্চিম দিকের অনেক দূরে একটা উলু খড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। খড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খড়বালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা গেল, মানে প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল তার। গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল। জিভ জড়িয়ে আসতে লাগলো। তবুও এত বেশি হলো যে মানে এত বেশি গরমে সামনে ডোবার পচা পাতা কালো জল পেলেও তাও তিনি আগ্রহের সাথে পান করতেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 4.5 ক্রোশ পথ। বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না। তো তাও তাকে কেউ বাজারে বলেছিল, এটা তো তাকে সাবধান করাই হয়েছিল। এ কষ্ট তাকে ভোগ করতেই হবে, এবার নিজের দোষে নিজে এসেছে। ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলো গরমের মধ্যে। তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস যেন আগুনের ঝলক বেরোতে লাগলো। জিভ জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না। ধুলোর মতো শুকনো হয়ে গেছে জিভ। চারিদিকে ধুধু মাঠ, খররৌদ্রে যেন নাচছে চকচকে বালিরাশি, রোদ ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন। চারিদিকে এত পরিমাণে, মানে মোট কথা মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার সামিল তার এই রাস্তাটা। কোনো জল সেখানে ছিল না। জিভ চুষে খেলেও তাতেও শুকনো, সেখানেও কোনো জলের চিহ্ন ছিল না। মনে হতে লাগলো একটু ঘন সবুজের মতো যদি কোনো পাতাও পাই তাহলেও চুষি, অন্তত পাতাটা চুষলেও রস পাওয়া যাবে। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা। পাহাড়পুরের কাছারির ইদারার মানে যে কুয়ো, সেখানকার জল তো একেবারে বরফ। কবে তিনি শিষ্য বাড়ি গিয়েছিলেন, বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সে একেবারে ছিল হিম, মানে ঠান্ডা, খাবার সময় দাঁত কন কন করে। আচ্ছা, এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয়,
তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠতে লাগলো। মানে জলের কথা ভাবতে ভাবতে তার বুকের ভেতরটা যেন আরো শুকিয়ে যেতে লাগলো। মাঠটাকে এই অঞ্চলে বলা হয় কচু চুষির মাঠ, মানে এই যে সেই ফাঁকা মাঠটা। তার মনে পড়ল তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই, মানে এই জেলার মধ্যে এটাই সবচেয়ে বেশি বড় মাঠ। আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছিলেন। গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল, মানে এই মাঠ পার হতে গিয়ে কেউ কেউ মারা গিয়েছিল। অসহ্য জলতৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির উপর ছটপট করে প্রাণ হারিয়েছে। সত্যিই তো। এখনো তো ২ ক্রোশ গ্রাম, মানে আরো অনেক দূর গ্রাম, যদি তিনিও মারা যান। শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন। এই পথ হাঁটার শেষে কোথাও এক ঘটি ঠান্ডা কনকনে হিমজল তার জন্য কে রেখে গিয়েছে। পথ হাঁটার বাজি জিতলে সেই ঘটিটা যেন তার পুরস্কার, এই ভেবে তিনি কলের পুতুলের মতো চলছেন, মানে মনে সাহস নিয়ে তিনি চলছিলেন। আধ ক্রোশটাক পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলে দেখলেন বোধহয় আর ক্রোশ দূরেই পথে একটা বড় বট গাছ, মানে একটা বট গাছ দেখতে পেলেন। গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতেও পারে, বট গাছ আছে যেহেতু পুকুর থাকতেও পারে, নাও থাকতে পারে। ছায়া তো আছেই, অবশ্যই বট গাছের তলায় ছায়া পাওয়া যাবে। বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র, মানে সেখানে জলের ব্যবস্থা। আমাদের দেখবে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় উপরে ট্যাঙ্কি থাকে, নিচে ট্যাপ থাকে, মানে যেখানে জল পান করা হয় সেই রকম একটা দুই একটা জলের যেখানে ট্যাপ থাকে সেটা জলসত্র। চারপাশটা নতুন জ্বালায় জল, মানে কলসিতে। একপাশে এক রাশি কচি ডাব, এক ধামা ভিজে ছোলা, একটা বড় জায়গায় একটা নতুন আখের গুড়, একটা ছোট ধামায় আধা ধামা বাতাসা। বাঁশের চেরায় একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা। একজন জালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে, মানে সেখানে সার্ভ করার লোকও আছে। আর লোকে বাঁশের খোলের এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে। গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মশাইকে তারা খুব খাতির করলো, মানে তারা ব্রাহ্মণ দেখে তাকে, মানে কথককে ভীষণ খাতির করলো। একজন জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই আগমন হচ্ছে কোথা থেকে, মানে কোথা থেকে আসছেন? একজন বললেন, আহা সে কথা রাখো বাবা, বা ঠাকুর, আগে ঠান্ডা হন তো এখানে। শিরোমণি মশাই যখন সেখানে বসলেন, সেখানে একটা প্রকাণ্ড বটগাছটার প্রায় ২-৩ বিঘা জমি জুড়ে আছে, মানে এত বড়, চারিদিকে একদম ঘিরে রয়েছে বটগাছের পাতা দিয়ে। হাতির শুঁড়ের মতো লম্বা লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে, বটগাছের যে ঝুড়ি। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য। আহ, কি ঝিরঝিরে হাওয়া, মানে বটগাছের তলে। এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল। তামাক খাওয়া শেষ হলো। একজন বলল, ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন। হ্যালো, সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা, সেবা করে একটু জল খান। এই রোদে এখন আর যাবেন না, বেলা পড়ুক, তার মানে বিকেল হোক। তারপর শিরোমণি মশাই জিজ্ঞেস করলেন, এই জলসত্র কাদের, মানে এত সার্ভিস, এত সুবিধা, এটা কারা দিয়েছে? আজ্ঞে ওই আমডোবার বিশ্বাসদের, শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস, নাম শুনেছেন? শিরোমণি মশাই বললেন, বিশ্বাস? সদ্গোপ, মানে জাতিতে তো ছোট। আজ্ঞে না, কলু। সর্বনাশ! নতুন মাটির জ্বালা ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্ত শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। মানে আমি এখন ছোট লোকদের হাতের জল খাবো? কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন তার বিবেকে লাগতে গেল। আসলে তার একটু জাতপাত ছিল সেই সময়টিতে, তিনি জাতপাতের কথা ভাবতে লাগলেন সেই সময়টিতে। তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশূদ্রের প্রতিগ্রাহী, তার মানে অশূদ্রদের কাছে তিনি খাওয়া দাওয়া করেনি। আজও কি তিনি ভাগ্যে কথাটা জিজ্ঞেস করেছিলেন, নইলে এখনই তো মানে খেয়ে নিয়েছিলেন। শিরোমণি মশাই জিজ্ঞেস করলেন, এই জলসত্র কতদিনের দেওয়া, মানে কতদিন ধরে সার্ভিস দিচ্ছ তোমরা? ওই যে তা আজ প্রায় ১৫-১৬ বছর তো হবেই। শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলসত্র বসিয়ে যায়। সে হয়েছিল কি বলি শুনুন, মানে বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করল, মানে গল্পের মধ্যে আবার গল্প। আমডোবার তারাচাঁদ বিশ্বাস যখন ছোট ছিল, ১৪-১৫ বছর বয়স, তখন তার বাপ মারা যায়। সংসার কেবল ৯-১০ বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না।
ভাই বোনে মাথায় করে কলা, বেগুন, কুমড়ো এইসব হাটে বিক্রি করত। এতেই তাদের সংসার চলতো। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তাল শাঁস বিক্রি করতে গিয়েছিল। তালের মধ্যে যে শাঁস থাকে সাদা সাদা, সেগুলি। ফেরবার সময় তারাচাঁদ মাঠের আর কিছুই ঠিক পায় না। নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এ মাঠটা 4.5 ক্রোশের বেশি তো কম নয়, মানে অনেকটা দূর। কোথাও একটা গাছ পর্যন্ত নেই। বৈশাখ মাসে দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারাচাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়লো। ছোট বোন তো অসুস্থ হয়ে গিয়েছিল। তারাচাঁদের নিজের মুখে শুনেছি, ছোট বোনটি মাছের মাঝখানে মানে মাঝামাঝি এসে বললেন, দাদা আমার বড় তেষ্টা পেয়েছে, জল খাবো। তারাচাঁদ তাকে বলল, একটু এগিয়ে চল, রতনপুরের কৈবর্ত পাড়ায় জল খাওয়াবো। মানে ছোট বোনটি জল চেয়েছে, দাদা হয়ে দিতে পারেনি, বলছিল আর একটু এগিয়ে চল, সামনে যে গ্রামটি আসবে সেখানে খাওয়াবো। সেই একটু আগিয়ে মানে 2 ক্রোশের তো কম নয়। আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, দাদা তোর দুটি পায়ে পড়ি, দে আমায় একটু জল। তারাচাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছের ছায়ায় নিয়ে এসে ফেললো। ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না, মানে জলের তেষ্টায় মারা গিয়েছে। তারাচাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল। এখান থেকে 8 ক্রোশ তফাতে রতনপুরের কৈবর্ত পাড়া থেকে এক ঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটি গাছের তলায় মরে পড়ে আছে। তার মুখে একটা কচুর ডগা মানে কচুর ডাঁট সে চুষছিল, আসলে ওখান থেকে যদি জল পাওয়া যায়। এই বটগাছটা তখন ছিল ছোট, ওরই তলায় অনেক কচু বন ছিল। সেই কচু বনের একটি ডাল নিয়ে তার বোনটি চুষছিল। তেষ্টার যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষছিল। সেই থেকে এই মাঠটার নাম হলো কচু চুষির মাঠ। তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে বড়লোক হয়েছিল। শুনেছি নাকি সে তার বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো, দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবারের জন্য তুই একটা জলসত্র করে দে। মানে তার বোন তাকে স্বপ্ন দেখিয়েছিল, তুই একটা কিছু ব্যবস্থা কর। তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বটগাছে পিতিষ্ঠে করে জলসত্র বসিয়ে গেছে। সে আজ 15, 16, 20 বছরের কথা হবে। ঠাকুরমশাই, কচু চুষির মাঠে এ জলসত্র এদিকের সকলেই জানে, মানে এখানকার জলসত্রের কথা সবাই জানে। বলবো কি ঠাকুর বাবা, এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে। এমন লোক নাকি কেউ কেউ দেখেছে, একটা ছোট্ট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে, ওগো আমি জল দেবো, তুমি আমার সঙ্গে এসো। মানে তার বোনটি আত্মা হয়ে এখনো চারিদিকে ঘোরাফেরা করছে। লোকটা তার কাহিনী শেষ করলো। তারপর বলল, সত্যি মিথ্যে জানি না ঠাকুর মশাই, লোকে বলে তাই শুনি। বৈশাখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যা বলে কি শেষকালে মানে আমি কি পাপ নিব? লোকটা 2 হাতে নিজের কান মুড়ল, কপালে 2 হাত ঠেকিয়ে একটা প্রণাম করলো। বেলা পড়ে এলো, মানে বিকেল হয়ে গেল। কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো। একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় এসে বসলো। ঘেমে সে নেয়ে উঠেছে, একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা, গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো। এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল। গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলো। একজন বলল, আব্দুলের মা মানে মুসলমান, একটা ডাব খাবে? আব্দুলের মা একগাল হেসে বলল, তাও দাও দেখি মোরে, আজ একটা খাই। তার মানে এখানে হিন্দু, মুসলিম, ছোট জাত, বড় জাত সবাই এসে তাদের তেষ্টা মিটিয়ে যায়। মরবো তো খেয়েই মরি। একজন লোক পরনে টাটকা কোরা কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট, হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো। বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল। কেউ জিজ্ঞেস করলো, ছমিরুদ্দি মিয়া যে? তার মানে ইনিও মুসলমান। আজ ছানির দিন ছিল না? ছমিরুদ্দি সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটা বাক্য উচ্চারণ করে ভূমিকা ভেদে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল, মানে মামলা মোকদ্দমার কথা। যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলি মন্তব্য প্রকাশ করলো যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমিরুদ্দির বিরুদ্ধে আর একটা কেস হতো, মানে যাচ্ছেতাই ভাষায় গালাগালি করলো। তারপর সে পোয়াটা আখের গুড়ের সাহায্যে আতশের আন্দাজ ভিজে ছোলা উদারস্বাদ করে ছিলিম তামাক খেয়ে বিদায় নিল। ক্রমে রোদ পড়ে গেল, মানে হিন্দু মুসলমান সবাই এসে এখানে নিজের পিপাসা মিটিয়ে যাচ্ছে। বৈকালের বাতাসে কাছেরই একটি ঝোপ থেকে ডাঁশা খেজুরের গন্ধ ভেসে আসছিল। হলুদ রঙের সোদালি ফুলের ঝাড়ের
মাঠের পেছনটা আলো করেছিল। একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে উঠছিল, বউ কথা কও, বউ কথা কও করে। শিরোমণি মশাই বসে বসে মনে হলো 20 বছর আগে তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতোই একটি ছোট্ট মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জলের অভাবে কচু বনের ডাঁটার কট্ট রুষ চুষছিল। মানে তার মেয়েরও ওই সেম বয়স ছিল। আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটি নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধারে পিপাসার্ত পথিকদের আশ্রয় তৈরি করেছে। মানে তার মেয়ে যখন ছোট ছিল, সেই মেয়েটিও ছোট ছিল, বিশ্বাসের যে বোনটি, সেও একসময় এরকম কষ্ট করেছে। এই তলায় আজ 20 বছর ধরে সে মঙ্গল রূপিণী জগদ্ধাত্রীর মতো 10 হাত বাড়িয়ে প্রতি নিঘাত মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল যোগাচ্ছে। মানে সেই মেয়েটি। চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পথ ছায়া শীতল হয়ে আসে, তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায়। মানে সে স্বর্গে থাকে, স্বর্গে চলে যায়, সারাটা দিন এখানে পাহারা দেয়। তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি। মশাই তাকে যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস, যাতে সদ্গোপ। শিরোমণি বললেন, ওহে বাপু, তোমার ওই বড় ঘড়িটা বেশ করে মেজে এক ঘড়ি জল দাও তো আমায়। আর ইয়ে মানে ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ টন্দেশ আছে? বললে না তো। দেখো, তিনি খেতে চাইছেন, কিন্তু আসলে তার এই ছোট জাত বড় জাত, হিন্দু মুসলমান এইসবের জন্যই তার মনটিও চাচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত মন কি আর মানে, তিনি চেয়েই বসলেন। আমরা এখানে কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছি, মানে এমসিকিউ প্রশ্ন, সঠিক রাইট ভুল। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে যদি সম্ভব হয় এই প্রশ্নগুলি একটু বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে দেখো কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে এবং দক্ষতামূলক কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো একটু তোমরা সলভ করবার চেষ্টা করবে। এর মতো এটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আবার আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হব।